হ্যালো ফ্রেন্ডস, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা ক্লাস 11 রাসায়নিক সমন্বয়ক এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় যে গ্ল্যান্ড রয়েছে, মিশ্র গ্রন্থি রয়েছে, সে ব্যাপারে কমপ্লিট ডিটেলসে আলোচনা করব। যেন কত ধরনের সেল পাওয়া যায়, তাদের প্রোডাকশনগুলো কী কী, তাদের যে হরমোনগুলো এনজাইমগুলো ক্ষরণ হয়, সেগুলোর কাজ কী, সব কিছু আর কি ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলো প্রথম শুরু করি। প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস কোথায় অবস্থান করে? প্যানক্রিয়াস আমাদের প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস হচ্ছে আমাদের, যেটাকে আমরা মিশ্র গ্রন্থি বলছি, এটা একটা প্যানক্রিয়াস ইজ এ কম্পোজিট গ্ল্যান্ডস। প্যানক্রিয়াসকে বলা হচ্ছে একটা কম্পোজিট গ্ল্যান্ড, কারণ প্যানক্রিয়াস থেকে সাধারণত কী হচ্ছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুটো, আর বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটো ভাগই রয়েছে, হুইচ অ্যাক্টস অ্যাজ বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা বহিঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেও কাজ করে, তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। দ্য এন্ডোক্রাইন প্যানক্রিয়াস কনসিস্ট অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে যেটা এন্ডোক্রাইন পার্ট, অর্থাৎ যেটা অন্তঃক্ষরা গ্রন্থির পার্ট, সেটা কি করছে, একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অনেকগুলো একটা কোষের একটা ল্যান্ড অর্থাৎ দ্বীপ তৈরি করছে। There are about 1 to million islets of Langerhans in normal human pancreas, representing only 1 to 2% of the pancreatic tissue. তাহলে islets of Langerhans নর্মাল there are about 1 to 2 million islets of Langerhans. এই যে islets of ভিতরে যে ব্লু কালারের যে অংশটা, islets of Langerhans, এরকম islets of Langerhans কতগুলো রয়েছে? 1 থেকে 2 মিলিয়ন প্রতি প্যানক্রিয়াসে, 1 থেকে 2 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ থেকে 20 লক্ষ এরকম তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকছে এখানে। এবং যেটা হচ্ছে রিপ্রেজেন্ট অনলি 1 to 2% অফ দ্য প্যানক্রিয়াটিক টিস্যু। পুরো প্যানক্রিয়াস যে রয়েছে, সেই পুরো প্যানক্রিয়াসের তোমার যার লেন্থ হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার। পুরো প্যানক্রিয়াসের লেন্থ 12 থেকে 15 সেন্টিমিটার। এই লেন্থে মোটামুটি 10 থেকে 20 লাখ তোমার কী থাকছে, 1 to 2 মিলিয়ন তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকছে, যেটা তোমার টোটাল অগ্নাশয়ের 1 থেকে 2% টিস্যু দ্বারা তৈরি। The two main types of cells in the islets of Langerhans are called alpha cell, beta cell. তাহলে এখানে এখানে কি কোষ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে? একটা হচ্ছে আলফা সেল, যেটা হচ্ছে টোটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের 25%, যেটা বিটা সেল, যেটা টোটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের তোমার 60%, এবং ডেল্টা সেল, যেটা টোটাল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের তোমার 10% থাকে, এবং বাকি পোর্শনে তোমার এফ সেল থাকে। এফ সেল মানে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, সিক্রেট করে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এই আলফা সেল কি করছে? আলফা সেল সিক্রেট করছে তোমার হচ্ছে গ্লুকাগন। বিটা সেল সিক্রেট করছে ইনসুলিন। ডেল্টা সেল সিক্রেট করছে সোম্যাটোস্ট্যাটিন, এবং আরেকটা এফ সেল যেটা রয়েছে, সেটা সিক্রেট করছে তোমার প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। Glucagon is a peptide hormone and play an important role in maintaining the normal body glucose level. তাহলে প্রথমে আসছে কি আমরা গ্লুকাগন কি করছে, আমাদের বডির নর্মাল গ্লুকোজ লেভেলকে মেনটেন করছে। গ্লুকাগন অ্যাক্ট মেইনলি অন দ্য লিভার সেল হেপাটোসাইট অ্যান্ড স্টিমুলেট গ্লাইকোজেনোলাইসিস, রেজাল্টিং ইন ইনক্রিজ দ্য ব্লাড সুগার আর হাইপারগ্লাইসেমিয়া। অর্থাৎ আমাদের যকৃৎ, লিভার এবং মাসেল অর্থাৎ পেশিকোষের মধ্যে যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে, এখানে স্টোরেজ থাকে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনটাকে ভেঙে দিয়ে গ্লুকোজে কনভার্ট করে গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতির মাধ্যমে, গ্লাইকোজেনোলাইসিস প্রসেসের মাধ্যমে। তার ফলে কী হচ্ছে, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, যেটাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া, বেড়ে যাওয়াটাকে বলবো যেমন হাইপার মানে বেশি হয়ে যাওয়া, হাইপারগ্লাইসেমিয়া বলে থাকে। In addition, these hormones stimulate the process of gluconeogenesis, which also contribute to hyperglycemia. একটা গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোনিওজেনেসিস আরেকটা প্রসেসকে বাড়িয়ে দিল, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ টার্মটা দেখে বোঝা যাচ্ছে গ্লুকোজ, নিয়ম নতুনভাবে, জেনেসিস মানে তৈরি হওয়া।
এটাও কিন্তু ওই হাইপারগ্লাইসেমিয়াটাকে ইন্ডিকেট করছে। গ্লুকাগন রিডিউস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। তাহলে গ্লুকাগন কী করছে, কোষেরা কম কম গ্লুকোজকে অ্যাবজর্ব করে, বেশিরভাগ গ্লুকোজ কোথায় থাকছে, ব্লাড ভেসেলের মধ্যে থাকবে। তাই এটাকে হাইপারগ্লাইসেমিক হরমোন বলে, মানে এর কাজ হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে গেলে সেটা খাওয়ার থেকে বেশি বেশি গ্লুকোজকে রক্তের মধ্যে নিয়ে আসা, বা যেগুলো সঞ্চিত গ্লাইকোজেন সেগুলো ভেঙে তোমার গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজের পরিমাণটা বাড়ানো। এটা হচ্ছে গ্লুকাগনের কাজ। এই জন্য একে এর নামটা হচ্ছে কি হাইপারগ্লাইসেমিক হরমোন। এবার চলে এসে আমরা ইনসুলিনের ক্ষেত্রে। ইনসুলিন, তাহলে ইনসুলিনের কাজটা কি, এর উল্টো দিকে। ইনসুলিন ইজ এ পেপটাইড হরমোন। তাহলে এখানে যে পরীক্ষায় কোয়েশ্চেন করে একটা পেপটাইড হরমোনের নাম বলো, তাহলে ইনসুলিন হতে পারে, গ্লুকাগনও হতে পারে। হুইচ প্লে অ্যান্ড মেজর রোল ইন দ্য রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। তো ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেলে আমাদের ইউরিনের মাধ্যমে গ্লুকোজ বেশি বেশি বেরোবে, আমাদের ব্লাডটা অনেকটা কনসেন্ট্রেট হয়ে যাবে। তাই ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোলে আনার জন্য, অর্থাৎ হোমিওস্ট্যাসিস যেটা দরকার সেইটুকু থাকার জন্য আমাদের কি দরকার, গ্লুকাগন, ইনসুলিনকে দরকার, যেটা আমার ব্লাডের গ্লুকোজের লেভেল ঠিক রাখবে, অর্থাৎ হোমিওস্ট্যাসিস কন্ডিশন রাখবে। ইনসুলিন অ্যাক্ট মেনলি অন হেপাটোসাইট। হেপাটোসাইট মানে হচ্ছে অ্যান অ্যাডিপোসাইট। হেপাটোসাইট মানে হচ্ছে লিভারের কোষ, এবং অ্যাডিপোসাইট মানে হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, যার মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। অ্যান্ড এনহান্স সেলুলার গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন। তাহলে গ্লুকাগন কী করেছিল, সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন, অর্থাৎ কোষের মধ্যে গ্লুকোজের ট্রান্সফার এবং তার ব্যবহারকে কমিয়ে দিয়ে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়েছিল। কিন্তু ইনসুলিন কী করছে, রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্য কোষগুলোর মধ্যে বেশি বেশি করে গ্লুকোজ তোমার ট্রান্সফার করছে, ব্যবহার করতে স্টিমুলেট করছে। আরেকটা কাজ করছে কার উপরে, হেপাটোসাইট অর্থাৎ যকৃতের কোষের উপর কাজ করছে, এবং তোমার অ্যাডিপোসাইট অর্থাৎ তোমার এর ক্ষেত্রে এই ফ্যাটস যে কোষগুলো সঞ্চিত তার উপরে, কারণ গ্লুকোজকে ফ্যাটে কনভার্ট করে সেটাকে রেখে দিচ্ছে কোথায়, অ্যাডিপোজ টিস্যুতে। আর গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভার টিস্যুর মধ্যে যকৃতের মধ্যে রেখে দিচ্ছে। As a result, there is a rapid movement of glucose from blood to hepatocyte and adipocyte, resulting in decreasing the blood glucose level, hypoglycemia। অর্থাৎ এর কাজ হচ্ছে কি, ব্লাডের যে গ্লুকোজ যেটা গ্লুকাগনের মাধ্যমে বেড়ে গিয়েছিল, সেই গ্লুকোজটাকে তোমার গ্লাইকোজেনেসিস পদ্ধতি, গ্লাইকোজেনেসিস পদ্ধতির মাধ্যমে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করছে। যে কোথায় লাগাচ্ছে, কোথায় দিচ্ছে, এটাকে তোমার লিভার হেপাটোসাইট সেল, অর্থাৎ লিভার, হেপাটো মানে লিভার, হেপাটোসাইট সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আবার এই গ্লুকোজটাকে লিপোজেনেসিস পদ্ধতির মাধ্যমে লিপিডে কনভার্ট করছে, করে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে, অ্যাডিপোজ টিস্যু এর মধ্যে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এবার বলছি দেখো, ইনসুলিন অলসো স্টিমুলেট কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন। তাহলে গ্লুকোজ টু গ্লাইকোজেনেসিস ইন দ্য টার্গেট সেল। দিস গ্লুকোজ হোমিওস্ট্যাসিস ইন ব্লাড থাস মেনটেন দ্য জয়েন্টলি বাই টু ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। এভাবে তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকছে। এই জন্য একে বলছি কি হাইপোগ্লাইসেমিক হরমোন। গ্লুকাগন হয়ে গেল কি, গ্লুকাগন হয়ে গেল হাইপারগ্লাইসেমিক হরমোন, কিন্তু ইনসুলিন হয়ে গেল হাইপোগ্লাইসেমিক হরমোন। আবার কি করছে, ইনসুলিন আরেকটা কাজ করে কি, অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয়, অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলে। কেন? কারণ হচ্ছে কি, ফ্যাট থেকে যে কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি কি অ্যাসিটিক অ্যাসিড
অ্যাসিড সেই প্রসেসটাকে বাধা দেয়, এটাকে বন্ধ করে দেয় বলে একে বন্ধ করে দেয়, বাধা দেয়। এই জন্য একে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোনও বলা হয়ে থাকে। এটা কার দ্বারা? এবার হ্যাঁ, তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে একে বলা হচ্ছে হাইপারগ্লাইসেমিক হরমোন, বা এটাকে মানে কি বলছে হাইপারগ্লাইসেমিক হরমোন বলা হয়ে থাকে, হাইপোগ্লাইসেমিক। এবং একটা হচ্ছে কি অ্যান্টিকিটোজেনিক হরমোনও বলা হয়ে থাকে। ইনসুলিন হরমোন, তাহলে ইনসুলিন কি করছে? রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃত এবং পেশিকোষে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করছে, গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে। ইনসুলিন কি করছে? যে কোনো কোষ পর্দার ভেদ্যতাকে বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কোষের মধ্যে তোমার যাতে গ্লুকোজগুলো বেশি বেশি চলে যেতে পারে এবং সেটা ইউটিলাইজ হতে পারে, সেটা সাহায্য করছে। রক্তে গ্লুকোজের পরিমাণ কমানোর জন্য অ্যাডেনাইল সাইক্লেজ উৎপাদনে বাধা সৃষ্টি করছে। মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানোর জন্য কি হয়? অ্যাডেনাইল সাইক্লেজ বলে একটা এনজাইম রয়েছে, সে সাইক্লেজ, ওকে, এই অ্যাডেনাইল সাইক্লেজ এনজাইম রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করতে এই হরমোনটাকে বাধা দিচ্ছে কে? তোমার এই ইনসুলিন। যকৃতে কিটোন পদার্থ নিউক্লিয়ন। ইনসুলিন হরমোন কম ক্ষরণে এবার কি হচ্ছে দেখো, prolonged hyperglycemic leads to complex disorder called diabetes mellitus, which is associated with the loss of glucose through urine and formation of harmful compounds like ketone bodies. তাহলে বলছে যে যদি আমাদের দীর্ঘক্ষণ ধরে কি রক্তের গ্লুকোজের মাত্রাটা বেড়ে থাকে, হাইপারগ্লাইসেমিক থাকে, তখন আমাদের রক্তে কি হচ্ছে? ডায়াবেটিস মেলিটাস রোগ হচ্ছে। ডায়াবেটিস মেলিটাস রোগ হওয়ার পরে কি আমাদের পেচ্ছাপের মাধ্যমে যখন গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে, যখন পেচ্ছাপের মধ্যে গ্লুকোজ থ্রু ইউরিনের মাধ্যমে যখন গ্লুকোজ বেরোচ্ছে, তখন সেটাকে আমরা গ্লুকোসিউরিয়া বলা হচ্ছে। গ্লুকোসিউরিয়া। আমাদের পেচ্ছাপে যখন গ্লুকোজের মাত্রা কত হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। 100 সিসিতে 180 mg হলে 100 সিসি ব্লাডে 100 সিসি তোমার ইউরিনে যখন গ্লুকোজের মাত্রা 180 মিলিগ্রাম হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা গ্লুকোসিউরিয়া বলছি। আর ডায়াবেটিস মেলিটাস কখন বলছি? যখন রক্তে গ্লুকোজের মাত্রাটা 80 থেকে 120 mg এর বেশি হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলছি। আর গ্লুকোসিউরিয়া কখন বলছি? যখন পেচ্ছাপের মধ্যে গ্লুকোজের পরিমাণটা 100 সিসি ইউরিনে 180 mg হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা গ্লুকোসিউরিয়া বলা হয়ে থাকে। তখন আবার সে গ্লুকোজের পরিমাণ, আবার ইনসুলিন হরমোন যদি কম কাজ, তাহলে ইনসুলিন হরমোন যদি আমাদের কাজ না করে, তাহলে সেটাকে আমরা বলছি হাইপারগ্লাইসেমিক অবস্থা, অথবা সেটাকে যে রোগ তৈরি করছে তাকে বলছে ডায়াবেটিস মেলিটাস। 1 নম্বর পয়েন্ট, ইউরিনে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে বলে তাকে আমরা গ্লুকোসিউরিয়া বলছি। আবার তোমার হচ্ছে কি, এবার ইনসুলিন না থাকলে আবার আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি কিটোন বডির পরিমাণ বেড়ে যায়, এখানে আমরা কিটোসিস বলা হয়ে থাকে। কিটোসিস মানে যদি ইনসুলিন হরমোন কম ক্ষরণ হয়, তার বডির মধ্যে কিটোন বডির পরিমাণটা বেড়ে যায় বলে একে আমরা কিটোসিস বলা হয়ে থাকে। এবার হচ্ছে কি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। আবার ডায়াবেটিস মেলিটাস হলে কি হয়? আমাদের পেচ্ছাপের পরিমাণ বৃদ্ধি পায়, একে আমরা পলি ইউরিয়া বলা হয়ে থাকে। তাহলে ডায়াবেটিস মেলিটাস রোগের লক্ষণ কি কি? ডায়াবেটিস মেলিটাস রোগ হলে আমাদের গ্লুকোসিউরিয়া হবে, কিটোসিস হবে, পলি ইউরিয়া হবে। ইউরিনের মধ্যে তোমার মানে পেচ্ছাপের মধ্যে ইউরিনের পরিমাণটা বেড়ে যাবে। এই হয়ে গেল আমাদের। এবার আমাদের বাকি যে কোষগুলো রয়েছে সেগুলোর কি কাজ আমরা নেক্সট ভিডিও দেখি। তাহলে আমাদের এই যে তোমার ডেল্টা সেল থেকে, এবার এফ সেল থেকে যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বেরোলো, এফ সেল থেকে যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডটা বেরোচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, তার কাজ কি? দেখো, এটা পিপি সেলও বলা হয়ে থাকে। পিপি, এফ সেল বা পিপি সেল, যে কোনো একটা কিছু বলা যেতে পারে, এফ সেল বা পিপি সেল। তাহলে ফাংশন কি দেখো, ডাইজেস্টিভ মডুলেশন। পিপি ইনহিবিটস প্যানক্রিয়াটিক এনজাইম অ্যান্ড ফ্লুইড সিক্রেশন। তাহলে পিপি কি করছে? যাতে এক্সোক্রাইন যে এক্সোক্রাইন পার্টটাকে ও ইনহিবিট করছে, এক্সোক্রাইন পার্টটাকে বাধা দিচ্ছে। কি করতে? এনজাইম এবং ফ্লুইড সিক্রেশন অ্যাজ এ গল ব্লাডার কন্ট্রাকশন অ্যান্ড গ্যাস্ট্রিক এমটিং। তাহলে কি হচ্ছে? এফ সেলের কাজ হচ্ছে এটা লিভারের গল ব্লাডারকে বাধা দিচ্ছে, যাতে গল ব্লাডার থেকে বাইল সল্ট না ক্ষরণ হয়। আর তোমার প্যানক্রিয়াটিক
প্যানক্রিয়াজ এক্সোক্রাইন গ্ল্যান্ডকে বাধা দিচ্ছে যাতে সেখান থেকে কোনো এনজাইম ক্ষরণ না হয়। পিপি কি করছে, মে অলসো প্লে এ রোল ইন রেগুলেটিং দ্য অ্যাপেটাইট অ্যান্ড রিডিউসিং ফুড ইনটেক। এটা আমাদের পিপি সেল অ্যাক্টিভ থাকলে আমাদের খিদে কম পাবে এবং আমাদের খাবার ইনটেক করার চাহিদা কমে যাবে। আদার পোটেনশিয়াল ফাংশন অফ পিপি মে ইনফ্লুয়েন্স দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মোটিলিটি অ্যান্ড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। অর্থাৎ এটা আমাদের কি করে, এই কি বলছে, গ্যাস্ট্রিক অ্যাসিড বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড সিক্রেশন হয় সেই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। এবার আমরা তাহলে কি করে, পিপি সেলের কাজ হলো, এক হচ্ছে লিভারের কন্ট্রাকশনকে বাধা দিয়ে সেখানে সাধারণত বাইল সল্ট ক্ষরণে বাধা দিচ্ছে। আর হচ্ছে কি, পিপি সেল হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বাধা দিচ্ছে তো কোনো ডাইজেস্টিভ এনজাইম শোষণ ক্ষরণ না হয়, তার ফলে আমাদের খিদে পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে। তারপর আমাদের হচ্ছে কি ডেল্টা সেল। ডেল্টা সেল থেকে একটা হরমোন ক্ষরণ হয় যেটা আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স টোটাল 10% সেল, সেখান থেকে একটা হরমোন ক্ষরণ সোমাটোস্ট্যাটিন। তাহলে স্ট্যাটিন মানে স্থির হয়ে যাওয়া। ওকে, তো সময় মানে হচ্ছে এখানে দেহ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে কোষগুলো যে হরমোনগুলো ক্ষরণ হয় যেমন ইনসুলিন, গ্লুকাগন, সে সমস্ত হরমোনগুলোর কি করছে, ক্ষরণটা তো বেশি না হয় সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সোমাটোস্ট্যাটিনের কাজ। Primarily function as a principal paracrine inhibitor, suppressing the secretion of insulin glucagon from the neighboring alpha and beta cell, thus helping regulate blood sugar level and overall metabolism. তাহলে এফ সেল এবং ডেল্টা সেলে দুজনের কাজই হচ্ছে তোমার অন্য হরমোনের ক্ষরণগুলোকে বাধা দিচ্ছে। যে পিপি সেল কি করলো, এক্সোক্রাইন গ্ল্যান্ডের হরমোনের ক্ষরণ বাধা দিল, আর ডেল্টা সেল ইনসুলিন গ্লুকাগনের হরমোনের ক্ষরণকে বাধা দিচ্ছে যাতে বডিতে ইনসুলিন গ্লুকাগনের লেভেলটা ঠিকঠাক থাকে। এবার চলে আসছে আমরা প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল। তো এই যে আমাদের ইয়েলো কালারের কোষগুলো রয়েছে এটাকে বড়ো করে যদি দেখা যায় তাহলে এর মধ্যে কি বেসা ল্যামিনা হচ্ছে বাইরের দিকে আবরণ, জাইমোজেন গ্র্যানিউল রয়েছে, অ্যাসিনার সেল রয়েছে এবং সেন্ট্রো অ্যাসিনার সেল রয়েছে। এবার অ্যাসিনার সেলগুলোর কাজই হচ্ছে তোমার কি করা, এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। এক্সোক্রাইন মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করা। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে যখন কাজ করবে তখন কী কী কাজ দেখো। The primary secretory cell of the exocrine pancreas responsible for synthesizing, storing and releasing digestive enzyme into the small intestine to aid food breakdown. তাহলে আমাদের খাদ্যকে ভাঙার জন্য ক্ষুদ্রান্তে যে এনজাইমগুলোর দরকার পড়ে সেগুলো হচ্ছে তোমার অ্যাসিনার সেল থেকে বা এক্সোক্রাইন বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে রিলিজ হয়। Synthesis. Acinar cell produces and store a variety of digestive enzyme including amylase. Amylase কি করে, আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজম সাহায্য করে। লাইপেজ কি ফ্যাট মেটাবলিজমে সাহায্য করে। প্রোটিয়েজ প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে। অ্যান্ড ইনঅ্যাক্টিভ প্রিকারসার কল্ড জাইমোজেন। তাহলে এরা এই জাইমোজেন গ্ল্যান্ডগুলো থেকে কি হয়, জাইমোজেন ক্ষরণ হয়। জাইমোজেন হচ্ছে ফার্স্ট discovered digestive enzyme. Secretion. The zymogens are packaged into zymogen granules within the acinar cell and are released into the pancreatic duct when stimulated by hormone and neurotransmitter. যখন হরমোন এবং নিউরোট্রান্সমিটার দ্বারা স্টিমুলেট হচ্ছে তখন এই জাইমোজেন গ্র্যানুল থেকে জাইমোজেনটা ক্ষরণ হচ্ছে। জাইমোজেন আর অ্যাক্টিভেটেড ইনটু দেয়ার অ্যাক্টিভ এনজাইমস ফর্মস অনলি আফটার দে রিচ দ্য স্মল ইন্টেস্টাইন। জাইমোজেনগুলো যখন প্যানক্রিয়াস থেকে তোমার এতে আসছে, ক্ষুদ্রান্তে আসছে, তখন সেটা সক্রিয় হচ্ছে। where they break down food into smaller and absorbable molecule, অর্থাৎ ক্ষুদ্রান্তে সেটা জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত করছে এবং সেটা ব্রাশ বাটার এপিথেলিয়ামের মাধ্যমে শোষিত হয়ে ব্লাড মুছে যাচ্ছে। তাহলে এই হলো আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা প্যানক্রিয়াজের এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন। তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি উপকার থাকে তো অবশ্যই উপকার হয় তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।